সংস্কারকে অগ্রাধিকার, এরপর নির্বাচন, ইসলামী আন্দোলনের আমির। জানাবো দামের আগুনে বাজার, আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। চট্টগ্রামে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকে। এবং সর্বশেষ জানাবো বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারকে অগ্রাধিকার, এরপর নির্বাচন, ইসলামী আন্দোলনের আমির। নির্বাচনের চেয়ে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সংস্কার দ্রুত করে নির্বাচনের সম্ভাব্য সময়ও অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছেন দলটি। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংস্কারের বিষয়ে কোনো আপোষ করতে তারা রাজি নেই। সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত, যাতে আমরা নির্বাচনে যেতে পারি, কিন্তু অগ্রাধিকার দিতে হবে সরকারকে। তিনি বলেন, সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত না। সময়ের কথা বলতে হলে আমি মনে করি এটা 1 বছর বা 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। 1987 সালে গঠিত ইসলামী আন্দোলনের শাসনতন্ত্র পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে রাজনীতির মাঠে সরব হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো নিয়ে একটি মহাজোট গঠনের আলোচনা চলছে বলে জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সব ইসলামী দল একটি মহাজোট গঠনের জন্য কাজ করছে। আমরা আলোচনা করছি, নির্বাচনের জন্য একটি ঐক্য ফ্রন্ট তৈরি করতে পারবো বলে আশা করছি। তার ভাষ্য, ইসলামী দলগুলো একটি ব্যানারে নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে জোট প্রার্থীদের সমর্থন দেবে। এমন কোনো জোট হলে তার নেতৃত্ব কে দেবে জানতে চাইলে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, বেশিরভাগ দলই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চাচ্ছে। এই ধরনের ব্যবস্থা নির্বাচনে জোটের প্রয়োজন হয় না। দলগুলো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে। এমনটা হলে নির্বাচনে জোটের পরিবর্তে তাদের জোট একটি সাধারণ প্ল্যাটফর্মের মতো হবে। দামের আগুনে বাজার, আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। 500 টাকা দিয়ে বাজারে গেলে দুমুঠো শাক, অন্য কিছু কিনতেই শেষ। মানুষ অধৈর্য হয়ে গেছে। দামের আগুনে বাজার কিভাবে জ্বলছে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের এক খেদোক্তিতেই পরিষ্কার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও কম যাননি। গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে আমিও চাপে আছি। খোদ সরকারের উপদেষ্টা পর্যায়ে থেকে ঊর্ধ্বমুখী বাজার দরের এমন স্বীকৃতি প্রমাণ করে যে পরিস্থিতি কতটা বেসামাল। সদাই করতে থলে হাতে বাজারে ঢুকে যোগ বিয়োগ মেলাতে পারছে না ক্রেতা। বেশিরভাগ মানুষের রোজগার স্থির থাকলেও খরচাপাতি যেন দৌড়াচ্ছে। দামের ঝাঁজে অনেক ক্রেতা বাজার ফর্দে নিয়মিত চালাচ্ছেন কাচি। সাশ্রয়ী দামে পণ্য কিনতে টিসিবি ও খাদ্য অধিদপ্তরের ট্রাকের পেছনে দরিদ্র মানুষের পাশাপাশি যোগ দিচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। তাদের মধ্যে অনেকের অসহায় আর্তনাদ, আর পারছি না, দেয়ালে পিঠ থেকে যাওয়া। তেমনই একজন রাজধানীর পূর্ব রাজাবাজারের আব্দুর রহমান। ছেলে মেয়ে সমেত 4 জনের সংসার, চাকরি করেন বেসরকারি প্রতিষ্ঠানে, মাইনে 48,000। ঊর্ধ্বমুখী এই বাজারে সংসার চালাতে রীতিমতো খাপি খাচ্ছেন। সব খরচা বাদ দিয়ে হাতে থাকে বেতনের 11,000 টাকা। তিনি বলেন, এই টাকায় মাস চালানো দুঃসাধ্য। চাল ডাল থেকে শুরু করে সব পণ্যের দাম যেভাবে চড়ে আছে, তাতে ভালো মন্দ খাওয়া ভুলতে বসেছি। এর মধ্যে পরিবারের কারো অসুখ বিসুখ হলে পরিচিত জনদের কাছে হাত পাতা ছাড়া উপায় থাকে না। আব্দুর রহমানের মতো সব সাধারণ মানুষের হৃদয়ে এমনই রক্তক্ষরণ। উচ্চ মূল্যস্ফীতির কারণে স্বস্তিতে নেই কেউ। অনেক পরিবারের খাবার তালিকা ছোট হয়ে আসার শরীরে দেখা দিচ্ছে পুষ্টির ঘাটতিও। তবে দাম বাড়ার এই ধারা নতুন নয়। পতিত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের জামানায় জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছিল। তারাও পণ্যমূল্য নিয়ন্ত্রণে দিয়েছিল ব্যর্থতার পরিচয়। সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের দামের ঘোড়া চ্যালেঞ্জে ফেলেছে অন্তর্বর্তী সরকারকেও। বাজারে লাগাম টানতে যদিও বর্তমান সরকার বিভিন্ন সময় ভোগ্যপণ্যের দাম বেঁধে দেওয়া, অভিযান চালানো, আমদানিতে শুল্ক কর কমানো, আমদানির অনুমতি সহ নানা উদ্যোগ নিয়েছে, তাতেও মিলছে না সুফল। এই পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন, মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য কমানোর পাশাপাশি বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। বাজারে সবজির দর কিছুটা নাগালে থাকলেও চাল, ডাল, তেল, চিনি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দর কমেছে। মাঝারি চালের কেজি 59 থেকে 65 এবং মোটা চালের কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। গত 3 মাসে এই দুই জাতের চালের কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা। এভাবে অন্য পণ্যের দামও বাড়ছে। বাজারে যে কোনো একটি পণ্যের দাম বাড়লে এর প্রভাব পড়ে অন্য পণ্যে। কারওয়ান বাজারের ফলের ব্যবসায়ী লিটন মিয়া বলেন, এই ব্যবসার আয় দিয়েই চলে আমার সংসার। ফলের দাম বাড়ায় বিক্রি অনেক কমে গেছে। মানুষ ভাত খাবে না ফল খাবে। নিত্যপণ্যের দাম বাড়লে অন্য সবকিছুরও দাম বাড়ে। তাই বাড়তি দরে চাল ডাল কিনতে হলে আমাকেও ফলের দাম বাড়ানো
লাগে। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে গেল 1 মাসে সব ধরনের চালের দর বেড়েছে গড়ে 4%। এছাড়া খোলা সয়াবিন ও পাম অয়েলের দর 11%, চিনির 1, মসুর ডালের প্রায় 5, আলুর প্রায় 22, পেঁয়াজে 22, রসুনের 10, রুই মাছের 10 ও গরুর মাংসের 3% দর বেড়েছে। তবে সরবরাহ বাড়তে থাকায় কিছুটা কমতির দিকে রয়েছে শীতের সবজির দাম। অথচ সরকার চাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ ও ডিম আমদানিতে কোনোটির ক্ষেত্রে শুল্ক পুরোপুরি প্রত্যাহার, কোনোটিতে উল্লেখযোগ্য হারে কমিয়েছে। অন্তর্বর্তী সরকারকে একরকম চাপে ফেলে ইতিমধ্যে 6টি নিত্যপণ্যের শুল্ক কর ছাড় করিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। অথচ এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। আলু আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% নির্ধারণের পাশাপাশি বিদ্যমান 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে সরকার। পেঁয়াজ আমদানিতে মোট করভার 10% পুরোটাই প্রত্যাহার করা হয়েছে। বড় ছাড় দেওয়া হয় চালে। আমদানিতে 62%, 50% শুল্ক কর থেকে শুধু 2% অগ্রিম করে রেখে বাকিটা প্রত্যাহার করা হয়। এতে আমদানি পর্যায়ে কেজিতে দাম 14 টাকা 40 পয়সা কমার কথা। ডিমের শুল্ক 25% থেকে কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে প্রতি ডজনের দাম কমার কথা 13 টাকা 80 পয়সা। পরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে 15% এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 5% ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েল এবং পরিশোধিত সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে ভ্যাট 15%-এর বদলে 10% নির্ধারণ করা হয়েছে। চিনিতে দেওয়া হয় বড় ছাড়। অপরিশোধিত পরিশোধিত চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে 15% করা হয়। অর্থাৎ প্রতি কেজি অপরিশোধিত চিনিতে শুল্ক কর 11 টাকা 18 পয়সা এবং পরিশোধিত চিনিতে 14 টাকা 26 পয়সা কমানো হয়েছে। এরপর দ্বিতীয় দফায় পরিশোধিত চিনি আমদানিতে নির্ধারিত শুল্ক 1500 টাকা কমানো হয়। সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। দাম বাড়ার পেছনে অনেকে দায়ী করেছেন সিন্ডিকেটকে। অন্তর্বর্তী সরকার এখনো সেই সিন্ডিকেটের ভিত নাড়তে পারেনি। সিন্ডিকেট দমনে 2012 সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং 2016 সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়। 2018 সালে প্রণীত হয় কৃষি পণ্য বাজারজাতকরণ আইন। দুর্ভাগ্যের বিষয়, সব আইন প্রয়োগে যে বিচারিক ব্যবস্থা দরকার, ভোক্তা সংশ্লিষ্টরা মনে করেন সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়। শিল্পের কাঁচামাল আমদানির পথ সচল রাখতে হবে, আয় বাড়াতে হবে। তাছাড়া যেসব ব্যবসায়ী সন্দেহভাজন বা পলাতক তাদের আনতে হবে বিশেষ তদারকির আওতায়, যাতে তারা বাজার অস্থির করতে পেছনে থেকে কলকাঠি নাড়তে না পারে। কারণ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সংস্থার সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহসভাপতি এস.এম. নাজার হোসেন বলেন, কৃষিতে নজর দিতে হবে, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে হবে। সেজন্য পুরনো সিন্ডিকেট ভাঙা জরুরি। কারসাজি যারা করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারলে স্বস্তি ফিরতে পারে। চট্টগ্রামে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকে। চট্টগ্রামের রাউজানে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 7 থেকে 10 জন গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিবাদমান 2 গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত 4 বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি, সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।